প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত টক শো এই সময়। সঙ্গে আছি আমি ফখরুল আলম কাঞ্চন। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, এছাড়াও আরও আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি ABM রিয়াজুল কবির কাউসার, আপনাকে দিয়ে শুরু করি। আজকে যদিও আপনার দলের সাধারণ সম্পাদক বলেছেন যে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সংলাপের বিষয়ে, বিএনপির সাথে সংলাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, দল বা সরকারি পর্যায়ে কোনো অগ্রগতি আছে এ সংক্রান্ত ওনার কাছে কোনো তথ্য নেই। উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর এটা বলেছেন। তাহলে কি আসলে কি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি সংলাপ কি আমরা আশা করছি খুব শীঘ্রই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সমালোচকবৃন্দ, এনটিভির যারা অনুষ্ঠানে দেখছেন। দেখুন, বর্তমানে নির্বাচন কমিশন তার নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে একটা সংলাপ চলছে। একসময় আমাদের দেশে অনেক দল ছিল, এখন আছে না, তারপরও যদি নির্বাচন করতে হয় তাহলে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন এখন একটা কোঅর্ডিনেশন বোর্ড। আমাদের কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রি করতে হয়, নিবন্ধন করতে গিয়ে আমাদের অনেক কিছু, আমাদের দলের গঠনতন্ত্র বা সবকিছু একটা জবাবদিহিতা করতে হয়। আসলে আপনার প্রশ্নটা কিন্তু এসেছে যে সংলাপ, এবং আপনি লক্ষ্য করে দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন পরশুদিন, এটার জবাব দিয়েছেন। উনি কিন্তু বলতে চেয়েছেন যে আমরা সকল দলের আন্দোলনকে স্বাগত জানাই। আমার প্রধানমন্ত্রী কার্যালয়ে আসলেও আমি স্বাগত জানাবো, কথা শুনবো, চা খাওয়াবো। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো দুইটা দিক, একটা উনি দেশের প্রধানমন্ত্রী, আরেকটা দলের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দলের সভাপতি। প্রথমত আমরা যেটা বলতে চাই, বিএনপিকে যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে হয় তাহলে তো নির্বাচন কমিশনে ওদের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা ইদানিংকালে লক্ষ্য করে দেখছি ওনারা সরকার মানেন না, ওনারা সংসদ মানেন না, নির্বাচন কমিশন মানেন না, বা ইতিপূর্বে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ, সার্চ কমিটি বা আমাদের আইনের মাধ্যমে যে পার্লামেন্টে নতুন ইলেকশন কমিশন 51 বছর পরে সংসদ, মানে আমাদের সংবিধানের 118 ধারার মতো হয়েছে, ওনারা কিন্তু পার্লামেন্টের সকল প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, সেটাও মানেন না। না, সেটা তো যেটা বলতে চাচ্ছেন যে ওনারা সংসদেও গিয়েছে, রাষ্ট্রপতির সংলাপেও গিয়েছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছে, কিন্তু কোনো বাস্তবায়ন হয়নি। এখন যেটি হচ্ছে যে আজকে কিন্তু সাধারণ সম্পাদক, আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন সংলাপের বিষয়ে। আমি কিন্তু দুইটা কথা বলেছি, একটা প্রধানমন্ত্রীর সাথে সংলাপ, এক ধরনের গেটলক খুলছে কিনা না, আমরা এই মুহূর্তে এটার প্রয়োজন মনে করছি না। কারণ আমরা মনে করি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করা উচিত। আর যেহেতু আরেকটা বিষয় বিতর্কের সৃষ্টি করতে চাচ্ছেন, এই সরকারের অধীনে তো নির্বাচন হবে না, সরকার নির্বাচনকালে সরকারে থাকবেন। আপনি জানেন গত দুটি নির্বাচনে সরকার ছোট করা হয়েছিল, রুটিন ওয়ার্ক করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরকারের সুযোগে কোনো নির্বাচনী প্রচারণা করেন নাই, এটা বুঝতে হবে। আমরা চাই কি জানেন, একটা রাজনৈতিক দল 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, নির্বাচন কমিশনকে সহজে একটা নির্বাচন করতে পারবেন না, এটা কিন্তু আমাদের ব্যর্থ। আরেকটা বার বলতে চাই, দেখুন আমাদের দেশে 1975 সালের 15 আগস্ট আমরা দেখেছি, আমরা বিভিন্ন ধরনের সরকার দেখেছি, সংবিধানের বাইরে সরকার দেখেছি, বৈধ অবৈধ সরকার, সামরিক সরকার দেখেছি। আমাদের কিন্তু অভিজ্ঞতাটা তিক্ত। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবেদন করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য, সেটা কিন্তু 2 বছর ছিল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সারা বাংলাদেশে ছিল। এই যে বিষয়গুলো আমরা মনে করি আমাদের দেশ পরিচালিত সংবিধানের আলোকে, আমাদের নির্বাচন কমিশন পরিচালিত আরপিওর আলোকে, অতীতে যে কটি সবকিছু দেখেছেন, শুধু মানে দেখেন নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করা, এটা বাকি আছে।
দেখুন এটা তো হয়েছে গত 2 নির্বাচন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, হ্যাঁ, কিন্তু দেখেছেন যে এই নির্বাচনের প্রচারণায় কোনো প্রভাব সৃষ্টি করেছেন? আমি নিজেদের ব্যর্থতা অন্যের উপর চাপানোর জন্য কথাগুলি বলা সুন্দর। জনাব বাবুল, শুনতে চাই, সংলাপে যাচ্ছেন না নির্বাচনে? সংলাপের বিষয়ে আপনিই বলেছেন যেটা, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমার দুই সহআলোচক তাদেরকে অভিবাদন, দর্শক শ্রোতাদের অভিবাদন। আমি কাউসার ভাইয়ের কথা দিয়েই শুরু করি যে সর্বশেষ যেটি উনি যেটা বললেন যে কি বললেন যে নিজেদের ব্যর্থতা, না 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 ব্যর্থতা না, যেটা বলে যাই হোক আমি ওটা বাদ দিই। যেটা উনি যেটা বলছেন যে নির্বাচনকালীন সরকার বা বিগত সব সরকারই তারা দেখেছে, একথা বলতে চাইছিলাম। খালি মানে সবই মানে কেয়ারটেকার সরকার দেখেছেন, নির্দলীয় সরকার দেখেছেন, সামরিক সরকার দেখেছেন, এরশাদ সরকার দেখেছেন, সব দেখেছেন। একটা প্রশ্ন যদি কাউসার ভাইকে বলি, আপনাদেরকে সাক্ষী রাইকে, ৮৬ সামরিক সরকারের যে নির্বাচন বা ৮৮ যে নির্বাচন বা হানা ভোট বলেন বা মাগুরার নির্বাচন, যাই বলেন উপনির্বাচন, এত নিকৃষ্ট আওয়ামী লীগ সরকারের যে বিগত 2টা নির্বাচন, তামাম দুনিয়ার ইতিহাসে রেকর্ড আপনি খুঁজে দেখবেন, এরকম কোন অভিনব নির্বাচন বাংলাদেশে কোনো কালে দুনিয়ায় কোনো জায়গায় কোথাও হয়েছে? রাতের বেলার ভোট, যেটা লাইলাতুল ভোট বলে অনেকেই এটাকে, তাহাজ্জুদি ভোট বলে অনেকে এটাকে, ভোটের আগে দুনিয়ার কোথায় আছে 153 জন নির্বাচন সরকার গঠিত হয়ে যায়? এই যে যে একটা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, আমরা নির্বাচনে গিয়েও দেখেছি, না গিয়েও দেখেছি। সংলাপের কথা বলছেন না, গিয়ে দেখেছি কি হয়, না গিয়েও দেখেছি। আর বিএনপি বাংলাদেশের একমাত্র, শোনেন আমি বলি, শোনেন শোনেন শোনেন, এইটার দায় তো আপনাদেরকেও নিতে হবে। কেন আমাদেরকে নিতে হবে? কি কারণে? আপনারা তো ভোটে মানে জান না, ভোটে কি কারণে যাব আমি বলি, তৈরি করে দিয়ে 5% মানুষ ভোট দিতে পারে নাই, দেয় নাই, সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় না। আপনি সাংবিধানিক বলেন আর যাই বলেন, সেটা কোনো নির্বাচন হতে পারে না। আর বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল না যে বিএনপিকে নির্বাচনে না গেলে 153 আসনে বিজয় হয়ে যাবে। এদেশে আরো রাজনৈতিক দল আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষ আছে, মানুষের ভোটাধিকারের প্রশ্ন আছে। এবং আমার সংবিধানে পরিষ্কার আছে যে সংসদ সদস্য থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। আওয়ামী লীগ এই দায় অ্যাভয়েড করতে পারে কোনোদিন? আপনি বলেন। এই 70-এর যে নির্বাচন আমরা দেখেছি, আইয়ুব খানের নির্বাচন, আমি বলি কাউসার ভাই যে সব দেখেছে বললো না, আইয়ুব খানের অধীনে সামরিক স্বৈরাচার, অত পিছনে চলে গেল। না 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 না, কাউসার ভাই যে বললেন যে আমরা সব সরকার দেখেছি, কিন্তু আওয়ামী লীগের আমলে সরকারের যে ভোট, এরকম ভোট আমরা দুনিয়ার ইতিহাসে আপনারা দেখেছেন কিনা আমরা জানি না, বাংলাদেশের মানুষও দেখে নাই। আমরা আইয়ুব খানের ভোট দেখেছি, চমৎকার ভোট, সেই ভোট নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু ক্ষমতা হস্তান্তর ভিন্ন ইস্যু ছিল, যেই কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু ভোটের নামে এত জালিয়াতি, এত কারসাজি, এত মানে প্রতারণা, মানে এত ডাকাতি, এটা একটা অভিনব ব্যাপার। আর সংলাপের বিষয়ে যেটা বললেন, এই ভোটের বিষয় নিয়ে বহুত আলোচনা হয়েছে, এটা নিয়ে আর কথা বলতে চাই না। আওয়ামী লীগের আমলের ভোট, এই ভোটের কলঙ্ক আওয়ামী লীগকে যুগ যুগ বহন করতে হবে, যুগ যুগ, আমি এটা বলে রাখলাম। আর সংলাপের যে বিষয়, আমরা ওই যে ভোটের কথা বললেন না, আমরা 18 সালে ভোটে দিই না, আমি বলছিলাম যে সংলাপের একটা পথ তো উন্মুক্ত হতে হবে না, উন্মুক্ত হওয়ার জন্যই আমরা বলেছি সমস্যার সমাধান করতে আমরা গেলে আলোচনার বিকল্প কি আছে? কাঞ্চন ভাই, আমরা সমস্যার সমাধান চাই। সমস্যাটা কি বাংলাদেশে? কিন্তু আপনারা একটা সমস্যা থেকে ওই যুক্তিবিদ্যার ভাষায় যদি বলি কার্যকারণ, প্রত্যেকটা কাজের একটা কারণ আছে। এই যে গণতন্ত্রহীন অবস্থা, এই যে ভোটার, আপনি এমপিদের চেহারা দেখছেন না, তারা প্রতিদিন কারে কোপায়, কারে ধরে, প্রকাশ্যে ফোন করতেছে, এরে পিটাচ্ছে, শিক্ষকরা হকি স্টিক দিয়ে পিটাচ্ছে, এখানে মানে নানান ঘটনা। এগুলো কি আগে এইভাবে আপনি দেখেছেন? আপনি বলেন। এই যে আর একজন এমপি যার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তার দলের মধ্য থেকে অভিযোগ, বরিশালে আগলঝরার একজন এমপি, তিনি ফোনে বলছেন ওসি সাহেবকে প্রকাশ্যে, যেটা কোপাইছে ওটা কোথায় আছে, ওটা বরিশাল পাঠাই দেওয়া হয়েছে, ভালো হয়েছে, ওটা খারাপ লোক কোপানো হয়েছে। আবার যদি মেয়র আসে ওরেও কোপাবা, রান্দা নিয়ে মিছিল করবা। একটা সভ্য রাষ্ট্রে একজন সংসদ সদস্য, এগুলোর একটা কারণ তো আছে, কারণ হলো এদের ভোট লাগে না, এদের মানুষের কাছে যেতে হয় না, রাতের বেলা ভোট হয়ে যায়, ভোটের আগেই হয়ে যায়। সংলাপে থাকতে চাচ্ছি। আচ্ছা, সংলাপের কথা যেটা বলছেন, সংলাপ শুনতে খুব ভালো শোনা যায়, সংলাপ খুব কার্যকরী বিষয় এবং সংলাপ ছাড়া সমাধান হয় না। কিন্তু সংলাপে একটা শর্ত আছে। আপনি তো বললেন আমরা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে গিয়েছি, রাষ্ট্রপতি আহ্বান করেছে, সংলাপে গিয়েছে, প্রধানমন্ত্রীর সাথে সংলাপ, এটা একটা স্পষ্টত প্রতারণা হয়েছে, কোনো দাবি দেওয়া না। শেষ পর্যন্ত একটা দাবি শুধু বলা হয়েছিল যে নতুন কোনো মামলা হবে না এবং পুরনো যে মামলা যে অবস্থায় আছে, পুরনো মামলায় কাউকে গ্রেফতার করা হবে না। হাজার হাজার গায়েবী মামলা হয়েছে, হাজার হাজার কবরে চলে গেছে তার নামে মামলা হয়েছে এবং তারপর দিন থেকে ধরপাকড় শুরু হয়েছে। এই যে প্রতারণা, এই প্রতারণার ইতিহাস তো আমরা জানি। সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে শুধুমাত্র নৈতিকভাবে নির্দলীয় সরকারের দাবি পুরো যদি মানা হয় তাহলে আমাদের সংলাপে যাইতে কোনো সমস্যা নেই। নিশ্চয়ই আসবে, কিন্তু একটি সংলাপে যাওয়ার আগে যদি আপনি শর্ত দিয়ে দেন তাহলে তার সংলাপ আসবে আপনার কাছে, শুনবো আপনার কাছে। আমি একটু শুনে আসি। ডাক্তার জাহিদুর রহমান, সংলাপ নিয়ে একটা আলোচনা আছে, মানে দুই পক্ষের থেকেই একটা কথা হচ্ছে, তো আপনি কি মনে করেন?
সমস্যার সমাধানে এটা কতটুকু ভূমিকা রাখতে পারে? তার আগে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করি। লজিক্যাল ফ্যালাসি বলে একটা কথা আছে, মানে মাঝে মাঝে কি হয় পলিটিশিয়ানরা দুটো লজিক্যাল ফ্যালাসি ব্যবহার করে, এর মধ্যে একটা হচ্ছে স্ট্রম্যান ফ্যালাসি। মানে আপনার সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি আরেকটা বিষয় নিয়ে আসলেন। স্ট্রম্যানটা এরকম, আজকে আমাদের আসলে কি নিয়ে কথা বলার কথা ছিল? নির্বাচন 1.5 বছর পর, নির্বাচন কমিশন যখন বিভিন্ন, এর আগে কিন্তু উনি সাংবাদিকদের সাথে বসেছেন, উনি নানান জনের সাথে, সুশীল সমাজের সাথে বসেছেন, তখন এই কথা কিন্তু অনেকেই বলেছেন, ইজন্ট ইট টু আর্লি? অনেক আগে শুরু করলেন না? কি অ্যাচিভ করতে চাচ্ছেন সেটা পরে, কিন্তু এই যে এখনো আবার হচ্ছে। কিন্তু মজার ব্যাপার, বাজারে এই সংলাপের আলোচনাটা ছেড়ে দেয়া সরকার একটা বিরাট লাভ হয়েছে, স্ট্রম্যান হয়েছে। আমরা এখন এটা নিয়ে আলাপ করছি। কথা ছিল বাংলাদেশে এখন প্রতিদিন নতুন করে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিয়ে কথা হবে, প্রতিদিন হবে। কেন বলছি? কারণ প্রতিদিন পরিস্থিতি পাল্টাচ্ছে, প্রতিদিন আশঙ্কা তৈরি হচ্ছে। এখন দেখুন এই সংলাপটা থাকার কারণে ওই আলোচনাটা থেকে কিন্তু আমরা সরে যেতে হয়েছে, এবং এটাকে পত্রিকার কাভার হচ্ছে, সিইসির এক ধরনের সংলাপ নিয়ে আলাপ হচ্ছে, এদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে সংলাপের কথা মাঠে ছাড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে এই জ্বালানি নিয়ে বা আমাদের ওভারঅল ইকোনমি নিয়েও প্রশ্ন আছে, আপনি যদি আলোচনা করতে চান আমি সেটা করতে পারবো, এবং সেটা যথেষ্ট সিমটম সরকারের দিক থেকে দেখা যাচ্ছে। লাভ কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে সিইসির আলোচনায় আমার কাছে একটা লাভ খুব, এই মানে আমাদের মনোযোগ সরিয়ে দেওয়া ছাড়া আরেকটা লাভ হয়েছে মনে হয়। সিইসির মনের কথা বেরিয়ে পড়ছে, প্রত্যেক দলের সাথে উনি সংলাপ করেন আর মাঝে মাঝে কথা বলেন। এই যে ববি হাজ্জাজের দলের সাথে উনি যে বললেন যে ও যদি তলোয়ার নিয়ে আসে তাহলে বন্দুক নিয়ে দাঁড়াতে হবে, পরে বলছেন আমি ফান করে বলেছি। এটা ফান না, তার আমি প্রমাণ বলছি। ইয়াস, এটা ওনার ভেতরে চিন্তা আছে। মনে নাই উনি যখন হলেন প্রথম, তখন বিএনপিকে জেলেনস্কির মতো করে মাঠে থাকতে লড়াই করতে বলেছেন। ওটা নিয়ে বাংলাদেশের রাশিয়ার দূতাবাস প্রটেস্ট করেছিল ফর্মালি, যে উনি কি বলতে চাইছেন। তো সুতরাং ওনার ভেতরে কিন্তু এই ব্যাপারটা আছে, এবং এভাবে বলে উনি ওনার ভেতরের কিছু কথা, বাংলাদেশে এখন নির্বাচনী মাঠে যুদ্ধই তো বলছেন, প্রচারণে কোনো সমস্যা হয়নি। 2018 সালের ইলেকশনে বিএনপির 50 জনের মতো প্রার্থী ফিজিক্যালি রক্তাক্ত হয়েছে, 50 জন, 47 জন টু বি প্রেসাইজ। তো হয়েছে হয় নাই, মানে আসলে মাঠটা যুদ্ধক্ষেত্রের মতো। নিজেরাও যখন বিএনপি নির্বাচন করছে না, তখন নিজেদের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা দেখিনি কি ঘটেছে, কিভাবে হুমকি দিচ্ছে, AK-47 ওরা মেরে ফেলছে, খুন করে ফেলছে, এগুলো তো ঘটছে আমাদের সামনে। এই ব্যাপারগুলো আসছে, এবং সিএসসি এর মধ্যে আরো কতগুলো কথা বলছেন যাতে বোঝা যাবে আসলে উনি আমাদের যে ন্যারেটিভ আমরা খুব বলার চেষ্টা করছি, বিশেষ করে সরকারি দল থেকে, যে ইলেকশন তো সিইসি করেন, ইলেকশন কমিশন করেন, উনি কিন্তু বলে ফেলছেন। আজকে উনি বলেছেন যে সরকার যদি সাহায্য না করে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা বলছেন। উনি আগেও বলেছেন যে সরকার সাহায্য না করলে হবে না। আজকে আরো কথা বলছে, আমি আলোচনা করব। তো এখন আলোচনার এই কথাগুলো নিয়ে আপনি একটু চিন্তা করুন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম কাউসার ভাইরা মনে করছেন নির্বাচন 2018 অসাধারণ হয়েছে, বিএনপি সহ আমাদের তো ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির মেম্বার আমি ছিলাম, মানে একেবারে সেন্ট্রাল যে কমিটিটার। তো ওখানে থেকে আমি ওই ব্যাপারটাই প্রসেসটা খুব কাছ থেকে দেখতে পেরেছি। আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম বাংলাদেশের অসাধারণ নির্বাচন হয়েছে 18-তে, কিন্তু যেই দলটা, প্রধান যে দলটা বিএনপি, সে চিটেড ফিল করছে, সে মনে করছে, বা বিরোধী সবাই মনে করছে, এমনকি এমন দলও যারা এই ঐক্যফ্রন্টে ছিল না, সিপিবি স্পষ্টভাবে বলেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, তারা অফিসিয়ালি বলছে। ও তো বিএনপির বন্ধু না আসলে। তার মানে ও যদি চিটেড ফিল করে যে আমরা গেলাম, আলোচনা করলাম, তারপর এই দাঁড়িয়েছে, সেই দল আবার আলোচনায় যাবে। আপনার সাথে আমি একটা জায়গায় দ্বিমত করি যে আলোচনার সাথে যে সবসময় সমাধান হবে, নট নেসেসারিলি। রাজনীতিতে বহু কিছু আগে মাঠে নানা রকম ঘটনা ঘটবে, তারপর আলোচনা হবে। যদি আলোচনায় সব সমাধান হতো, আন্দোলনের প্রয়োজন হতো না। এই যে 96 সালেই যে নির্বাচন হলো, 94 সাল থেকে কাউসার ভাইরা মাঠে আন্দোলন করেছেন, করে তাদের দাবি মানাতে বাধ্য হয়েছেন। বিএনপি বা বিরোধীরা এখন পারবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। এখনকার বাংলাদেশ ভিন্ন, আমি বলছি না। জিএম কাদের দহেশেবেলাকে বলছেন যে এরকম সরকারের অধীনে তো মানে এর মধ্যে সময় আন্দোলন হতে পারে না। 14 সালের পর থেকে যেভাবে অথরিটারিয়ান সরকার আছে তার বিরুদ্ধে আন্দোলন হতে পারে, এটা ওনাদের বন্ধু জিএম কাদের বলছেন। তো এইসব পারবো কিনা ডিফারেন্ট আলোচনা। জনাব রিয়াজুল কবির কাছার, আপনি নিশ্চয়ই বলবেন, সংলাপ নিয়ে কথা থাকলেও বলবেন। তার সাথে আমি একটু জুড়ে দিতে চাই, আপনি আজকে সিসি বলেছেন নির্বাচনকালীন সরকার কমিশনকে সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপে তিনি আরও বলেন, নির্বাচনকালীন যে সরকারি ক্ষমতায় থাকুক তার উপর কমিশন প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। শুনতে চাই আপনি। ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম বাবুল বলেছেন একটি নিকৃষ্ট নির্বাচন, ডক্টর জাহিদুর রহমান বলেছেন অসাধারণ নির্বাচন। না, আমি বলেছি অসাধারণ বলিনি, বলছি আপনার কথা মতে যদি ধরেও নি, আমরা মনে করি না, আপনারা মনে করছেন। আমি বলি কি জানেন, এখানে নিকৃষ্ট বা অসাধারণ বলার সুযোগ নেই, দেখতে হবে নির্বাচনটা সাংবিধানের আলোকে আর প্রয়োজনে হয়েছে কিনা। দেখুন 2014 সালের নির্বাচনে অনেক কথা হয়েছে, আমি আমার পূর্বের কথায় ফিরে যেতে চাই। আসলে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আমরা ধরে নিচ্ছি। বিএনপি তো মনে করেছিল যে ওনারা যদি নির্বাচনে না আসেন দেশে নির্বাচনটা হবে না। 2018-তে না 14-তে। হ্যাঁ, তখন কি দাঁড়ালো? এবং না আসলে মনে করেছিলেন তাহলে কি হবে, দেশে একটা অসাংবিধানিক সরকার হবে, সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত হবে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। নির্বাচন শেষ মুহূর্তে হয়েছে, কিন্তু হওয়ার পর লক্ষ্য করে দেখবেন ওনারা সারা মানুষটা আগুন সন্ত্রাস করেছিলেন নির্বাচন প্রতিহত করার জন্য, যেটা একটা রাজনীতির জন্য একটা মেসাকার হয়ে গিয়েছিল। পরবর্তীতে ওনাদের দাঁড়াতে খুব কষ্ট হয়েছে। দেখুন 2018-তে সে অবস্থা থেকে তো ফিরে আসছে বিএনপি। দেখুন তাহলে তো আমাদেরকে দ্বাদশ জাতীয় সংসদ 2024-এর চিন্তা করতে হবে। 86-96 নিয়ে আলোচনা করে লাভ নেই, আমরা যেতে চাই না। আগামী নির্বাচনটা কিভাবে সেটা নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, এখানে দেখুন সিইসি মহোদয়ের একটা কথা আসছে, নির্বাচন কমিশনের সংবিধানের 118(1) ধারা মতে এখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং নির্বাচন কমিশন আমাদের সংবিধানের 126-এ বলা আছে দেশের সকল প্রতিষ্ঠান তাকে সকলভাবে সহযোগিতা করবে। এটা সিইসির দায়িত্ব আদায় করে নেওয়া। দেখুন নির্বাচন তো আর সিইসি একা করবেন না। বাংলাদেশে 300 নির্বাচনী আসন, এখানে প্রায় 42,000 ভোট কেন্দ্র, এখানে প্রায় 2,15,000 বুথ। প্রতিটি বুথে একজন করে পুলিং এজেন্ট, এসিস্ট্যান্ট প্রেসিডেন্ট হিসেবে থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। এই খাতে কিন্তু 8 থেকে 10 লক্ষ লোক নিয়োজিত থাকেন। তারা কারা? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যাংকের কর্মকর্তারা, আমাদের কাছে ক্লিয়ার, জি তাই না? তাহলে এরা যে হবেন এদেরকে তো নিয়োগ দেবে নির্বাচন কমিশন। আর আরেকটা কথা যেটা বলতে চাই, যে আমরা আওয়ামী লীগ বা সরকার মনে করে নির্বাচন কমিশনকে সকল সহযোগিতা দিতে চাই এবং নির্বাচন কমিশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চাই। আগে লক্ষ্য করে দেখবেন সকল কাজ কিন্তু অ্যাডমিনের লোক করতো, এখন কিন্তু অনেক উপনির্বাচন, স্থানীয় নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হচ্ছে। হ্যাঁ, যেটা নির্বাচন কমিশন কিন্তু পর্যাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তা নিয়ে যাদেরকে সারা বছর নির্বাচনটা করানো যাবে বা একদিনে জাতীয় সংসদ নির্বাচনটি করানো যাবে, এটা নির্বাচন কমিশন বা সিইসি কে আদায় করে নিতে হবে। হ্যাঁ, দেখুন উনি এখনই বলতে পারবেন না, না সেটা ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশনারকে এই কথা মানে সিইসি কে এই কথা বলতে হচ্ছে যে নির্বাচনকালীন সরকার যেই থাকুক তার উপরে নির্বাচন কমিশন প্রভাব বিস্তার করতে পারবে। তার মানে কি কোনো সন্দেহ সংশয় তৈরি হয়েছে? আপনার কি গত দুইটা নির্বাচনে মনে হয়েছে যে সরকার প্রভাব সৃষ্টি করেছে? না, প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী বলছেন না, সিইসি আমি প্রথম বলছেন। দেখুন আমাদের নির্বাচনকালীন সময়ে কিন্তু সিইসি একটা গুরুত্বপূর্ণ পদ এই সাংবিধানিক প্রতিষ্ঠানের। উনি তখন কিন্তু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে ওনার সাথে কাজ করব, কথা বলবো। এখন যেটা সংলাপ যেটা শুরু করেছিলেন, কোন দলের কোনো সমস্যা থাকলে কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলতে হবে। এবং 2024-এর নির্বাচনের আলোকে ওনারা বললেন যাব না, ওই কমিশন তো নেই, ওনাদেরকে বর্তমান কমিশনকে সংবিধানের আলোকে আরপিওর ধারা মতে ওনাদেরকে কথা বলতে হবে। ওনারা কিন্তু কথা বলতে চাচ্ছেন না কেন? তাহলে দেখুন সবকিছু তো পরিবর্তন করতে পারবেন না। যদি কিছু করতে চান তাহলে সরকারের সাথে একটা আলোচনা আসতে হবে বা আওয়ামী লীগের সাথে করতে হয়। ওনারা বলেছেন, কিন্তু আমরা কিন্তু বিবেচনা করে দেখব। আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তখন যে আসেন আমরা সকল দল মিলে একটা নির্বাচনকালীন সরকার করি, সেখানে আপনাদের 3-4 জন মন্ত্রী থাকবে, গুরুত্বপূর্ণ যা চাইবেন। ওনারা কিন্তু তখন সেটা নেন নাই। এখন কিন্তু প্রকারান্তে সেই অফারটাই দিচ্ছেন, যেটা 10 বছর আগে নিতেন তাহলে কিন্তু এটা বলা হতো না। তাহলে আমাদের মাননীয় নেত্রী নিশ্চয়ই তখন বুঝতে পেরেছিলেন যে আসেন আমরা, তখন তিনি অফার দিয়েছিলেন না, সবাই জানেন এটা। এখন কিন্তু প্রকারান্ত সেটাই বলতে চাচ্ছেন যে আমরা একটু শেয়ার করি, তখন করলেন না কেন? একটু শুনে আসেন ডাক্তার। আমরা একটা কথা বলি না, স্রোতের জলে একবার স্নান করা যায়, সুযোগ একবার চলে গেলে সময় লাগবে। ডাক্তার জাহিদুর রহমান,
হঠাৎ করে কাজী হাবিবুল আউয়াল কথা কেন বলতে হলো তার? খুবই সঠিকভাবে উনি বলেছেন, উনি আগেও বলেছেন। আচ্ছা, একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, আমি একটা জাস্ট কয়েকদিন আগে প্রথম আলোতে আমার একটা কলাম পাবলিশ হয়েছে শ্রীলঙ্কার ক্রাইসিস নিয়ে। ওখানে একটা জায়গায় আমার হেডলাইন একটা টার্ম ছিল পবিত্র কোট আনকোট সংবিধান। শ্রীলঙ্কা যখন আন্দোলন হচ্ছে, রানিল বিক্রমাসিংঘে যখন ক্ষমতায় আসলেন অস্থায়ীভাবে, উনি তো ওনার দলের একটা সিটও নেই, উনি এমপি হয়েছিলেন একটা বিশেষ প্রক্রিয়ায়, উনিও ইলেক্টেড না, কিন্তু বলছে হ্যাঁ ওইটাও কিন্তু সরাসরি ইলেকশন, ওইটার আরেক ঝামেলা আছে, ওইটা যাচ্ছি না। তো উনি তখন বলছেন যে উনি সংবিধান রক্ষা করতে এসছেন। যখন মানুষ মুভমেন্ট করছে বলছে সংবিধান বিরোধী মুভমেন্ট হচ্ছে। মানে সংবিধান বস্তুটা যে ক্ষমতায় থাকে সেটার উপর এক ধরনের পবিত্রতা, পবিত্র সংবিধান কথাটা ব্যবহারও করা হয়। মহান সংবিধান, রক্তের বিনিময়ে সংবিধান, নানান কথাবার্তা। প্রথম কথা হচ্ছে সংবিধান একেবারে জাগতিক একটা জিনিস, এটা জাগতিক প্রয়োজনে তৈরি, এটা চেঞ্জ করা যাবে, এটা ফেলে দেয়া যাবে, নতুন আর একটা লেখা যাবে। পৃথিবীর বহু দেশে আটারলি নতুন সংবিধান লেখা হয়েছে, সংবিধান এখানে হয়েছে। সুতরাং সংবিধানে আমাদের যদি অস্পষ্টতা থাকে, আমাদের যদি ভুল থাকে, ভ্রান্তি থাকে, সেগুলো আমাদের চেঞ্জ করতে হবে, সোজা সাপটা কথা। আর আমি এই ক্ষেত্রে বিএনপির সাথে একটু বলি যে বিএনপি যখন সেই 94 সালে আপনার যদি মেলান, ইটস দ্য সেম সিচুয়েশন। মাগুরার নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়কের যখন ঘটনা আনলেন তারা, তখনও বিএনপির পক্ষ থেকে সংবিধানকে আপহোল্ড করার কথা বলা হয়েছে। সুতরাং সংবিধানের এই আলাপ অহেতুক। এবং 126-এর কথা বললেন, ওখানে বলা হয়েছে নির্বাচন কমিশনকে সাহায্য করা সরকার নির্বাহী বিভাগের কর্তব্য হইবে। অত্যন্ত ভেগ কথা, এবং সেটা কিভাবে হবে, না করলে কি হবে, কিছুই বলা নেই, খুব ক্লিয়ার। কোন সরকারি কর্মকর্তা কি করলে না করলে, এটা কিন্তু পুরোপুরি শাস্তির বিধান। আগের যে নির্বাচন কমিশনার মিস্টার নুরুল হুদার কথা বলছি, আমি অন্যদের কথা বলছি না। মিস্টার নুরুল হুদা সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন বহু জায়গায় উনি পুলিশকে ট্রান্সফার করতে পারেননি। আমি চাইলে ডেট সহ বলে দিতে পারবো। তার সাথে যোগ করি, এর আগে শামসুল হুদা, অত্যন্ত বিখ্যাত সিইসি, তারা মিলিটারি ডিপ্লয় করতে পারেনি বলে নারায়ণগঞ্জে সংঘাতে জড়িয়েছেন। এমনকি মিস্টার ব্রিগেডিয়ার শাখাওয়াত এই কথা অন রেকর্ড বলেছেন বহু জায়গায় যে ওনারা পদত্যাগ করে ফেলবেন কিনা সেই সিদ্ধান্ত নিচ্ছেন। তো তাহলে কোথায় পারা গেল? এই সরকারই তখন ক্ষমতায়। সুতরাং এগুলো আসলে ভুল কথা, এবং জনাব আউয়াল রাইটলি বলছেন ওইটা যদি না হয়, আবার স্বাভাবিকভাবে উনি সিএসি, ওনাকে তো এক ধরনের আশ্বস্ত করার চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটাই উনি করার চেষ্টা করেছেন। আরেকটা জিনিস একটু যোগ করি, লাস্ট, সরকার প্রভাব বিস্তার করেছে কি করেনি, কাউসার ভাইকে আমি অনুরোধ করবো, ওনাদের হুইপ জনাব স্বপন ডয়চে ভেলের সাথে একটা সাক্ষাৎকার, একটা ইন্টারভিউ টক শোতে ছিলেন, ওখানে উনি ক্যাটেগরিক্যালি স্বীকার করেছেন, আমি আবারও বলছি, ক্যাটেগরিক্যালি স্বীকার করেছেন যে ওখানে এরকম রাতের ভোটের মতো ঘটনা ঘটেছে, প্রশাসনের কিছু অতি উৎসাহী লোকজন এগুলো করেছে, এটা ওনাদের হুইপ বলছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ মেনন সাহেব বলেছেন, না মেনন না, জোটের লোক, এটা তো ওনাদের হুইপ। শোনেন, আমি আসলে 14 সাল আর 18 সালের ভোট নিয়ে এগুলো বহুত কথা হয়েছে, এগুলো নিয়ে বলা বাতে এগুলো সমস্ত মানুষ জানে, দিবালোকের মতো পরিষ্কার। কাসার ভাই তার রাজনৈতিক স্ট্যান্ড নিতেই হবে, তাকে সেটা বলতে হবে, এটা সত্য। আর ইলেকশন কমিশনের যে বিষয় বা সংলাপের যে বিষয় আপনি কথা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় ইলেকশন কমিশনের দায়িত্ব, কর্তব্য এবং তাদের করণীয় খুবই মানে খেলো একটা বিষয় হয়ে গেছে। সেটা ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার নিজে বলছেন যে রাজনৈতিক সমঝোতা ছাড়া বা সরকারের নির্বাচনকালীন সরকারের সহযোগিতা ছাড়া একটা সুষ্ঠু ভোট করার সুযোগ নাই। নির্বাচনকালীন সরকার, বিগত দুইটা সরকার কি করেছে উনি কিঞ্চিত বলেছেন, অসংখ্য বলবার আছে, অসংখ্য একটু শুধু বলি। এবং এই সংক্রান্ত যে আইন, তার মধ্যে অনেক অস্পষ্টতা আছে। ইলেকশন কমিশনের সংক্রান্ত আইন এবং তাদের কর্তব্য এবং করণীয় অনেক অস্পষ্টতা আছে। একজন নারায়ণগঞ্জের এসপিকে প্রত্যাহার করা হলো, কয়েকদিন পরেই উনি আবার ওখানে জয়েন করবেন, এটা জানেন। উনি দূরে বসে বসে আরো চমৎকার ভাবে ইলেকশনটা ম্যানিপুলেট করতে পারলেন। এবং সেখানে এমন এক মামলা দেওয়া হলো গাড়ি পোড়ানোর, যে মামলা, সেই গাড়ি আমরা থানায় দেখলাম দিব্যি রয়েছে, তো গাড়ি পোড়ানোর মামলায় শত শত আসামি, অসংখ্য ঘটনা রয়েছে। এই যে উনি বললেন, রাশেদ খান মেনন ওনার জোটের মানুষ, উনি বললেন যে আমি সাক্ষ্য রেখে বলছি, সংসদকে সাক্ষ্য রেখে বলছি, মানুষকে, আমি মানুষের ভোটে নির্বাচন দিতে হয়। এখন সেই ভোট সাংবিধানিকভাবে বৈধ হইলো না কি হইলো, এগুলো তো কিছু যায় আসে না। এগুলো গায়ের জোরের ভোট, এগুলো ছলাকলার ভোট, এই প্রতারণার ভোট বা নির্বাচন বা সংসদ, সেইভাবেই ওনারা 24 সালেও করতে চায়। উনি বললেন, কাউসার ভাই যেটা বললেন যে সরকার কি প্রভাব বিস্তার করেছে, তার মানে আগামী ভোট ওনারা ওইভাবেই করতে চায়। সেটা হবে না, সেটা ইলেকশন কমিশনও বলেছে, সকলে বলেছে। আপনি সংলাপের কথা বলেছেন, ভালোই বলেছেন, সংলাপ কথা শুনতেও ভালো লাগে। আমরা অনেকবার সংলাপে গিয়েছি, নাও গিয়েছি, সব দেখেছি, দেখবার আর কোনো কিছু বাকি নেই।
সমস্ত জাতীয় দেখেছে। এখন আমরা দেখতে চাই একটা সুন্দর ভোট, সুষ্ঠু ভোট। সেই ভোট কিভাবে হবে এবং হতে হবে তার জন্য লড়াই লাগুক, সংগ্রাম লাগুক। আমরা একটা জেনারেশন প্রস্তুত হয়েছি, ইনশাল্লাহ আমরা লড়াই করব গণতান্ত্রিক লড়াই। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, দেশের মানুষ প্রস্তুত হচ্ছে। বারবার আপনি মানুষকে দাবায় রাখবেন, কোটি কোটি মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখবেন, এই বাস্তবতা বাংলাদেশে আর আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগ এখন সংখ্যালঘু, শুধুমাত্র প্রশাসন, শেষ করি 10 সেকেন্ড, শুধুমাত্র প্রশাসন, পুলিশ বাহিনী আর সরকারি কিছু কর্মকর্তা আর কিছু দলীয় আওয়ামী লীগ ক্যাডার যারা আজকে নির্বাচন নামের এই কলঙ্ক বাংলাদেশে তৈরি করছে। এটা বাংলাদেশে হবে না, চিরকালের জন্য হয় না, হবে না। দেখুন আমাদের তৈরি হচ্ছে আমাদের আলোচনা তো 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে। 23শে ডিসেম্বরই হওয়ার কথা, 24 হতে পারে, 24 হতে পারে, যখনই হোক। ওনারা জোর সালে নিয়ে যান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বলতে চাই, সেটা কমিশন যখন মনে করে করবে, তাই না? এই 10 ইয়ারের মধ্যে, হ্যাঁ রাইট, যেহেতু 180 দিন সময় আছে, ওর মধ্যে করবে। এখন যদি এই নির্বাচনে কোনো একটা নিবন্ধিত রাজনৈতিক দল মনে করে এই নির্বাচনকে সামনে রেখে এই বিষয়গুলো আমাদের অন্তরায়, যেহেতু ডক্টর জাহিদুর বলেছেন যে হয়তো এটা প্রপার টাইম নেবা না, তারপরও নির্বাচন কমিশন যেহেতু এই সংলাপটা শুরু করেছে, ওনাদের এখানে উপস্থাপন করা দরকার ছিল। যে কথাগুলো টকশোতে বলছেন, প্রেস ক্লাবে বলছেন, পল্টনে বলছেন, এগুলো তো লিখিত বিষয় না। দেখুন আমাদের বক্তব্য আর পার্লামেন্ট এমপিদের বক্তব্য তো এক না, ওখানে লিখিত হয়, এটা পার্ট অফ থাকে, রেকর্ড থাকে, ওখানে বলা উচিত। এখন কথা হলো, এবং আমি এটাও বলি যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে বা নতুন ভিশনকে সামনে রেখে করতে গেলে ওনাদের কি মতামত এটা বলা উচিত। আমি তো বলেছি এটা নতুন কমিশন, ওনারা তো বলছেন যে ওনারা আগেরটা বলছেন না, আগেরটাও বলছেন, এখনো বলছেন যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার গুরুত্বপূর্ণ নয়, নির্বাচনকালীন সরকারই গুরুত্বপূর্ণ না। সুতরাং এই কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন আমরা একটা অনির্বাচিত সরকারের অধীনে কখনো ক্ষমতা দেব না, নির্বাচন করতে দেব না। কারণ আমরা চাই, হ্যাঁ কমিশন তার যে ক্ষমতা আছে 126-এ, সেটা প্রয়োগ করে সরকার, দেখুন আমাদের এমপিরা তো লক্ষ্য করে দেখেছেন নির্বাচনের প্রক্রিয়া যেতে পারেন না নির্বাচনে, তাই না? এবং আপনি কি দেখেছেন, হ্যাঁ দুই একটা অভিযোগ উঠেছে, বলবো না 300 আসন, দুই একজন এমপি তো করতেই পারেন, কুমিল্লা, তাই না? কুমিল্লা যে কাজটা করেছেন, শুনেন, কুমিল্লায় স্থানীয় সরকার নির্বাচনে আমাদের তো 90% এমপি এলাকায় থাকেন, জেলা সদরে বা উপজেলা সদরে থাকেন। এখানে কিন্তু আইনগত কথাটা কি, কোন এমপি স্থানীয় সরকার নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। জাস্ট এই কথাটা, প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না, উনি ভোট দিতে পারবেন। আইনের ফাঁক গুলিয়ে উনি রয়েছেন, এই কথা সত্য কথা। দেখুন আইনের, কিন্তু যেটি প্রশ্ন এখানে আসছে সেটা হলো যে একজন মানে নতুন এই মানে নির্বাচন কমিশন একজন এমপিকে যে চিঠি দিয়ে বলল সেটি তারা বাস্তবায়ন করতে পারেনি, জাতির কাছে এই নির্বাচন কমিশন তো পরবর্তীতে বলেছেন যে এইভাবে চিঠি দেওয়া তাই না, ইলেকশন কমিশন থেকে বলেছে কৌশলে প্রভাব বিস্তার, তাই না? এটাও কিন্তু বলা হয়। দেখুন কৌশল, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা নির্বাচন করি, অবশ্যই কৌশলের ব্যাপার আছে। বিএনপি তো এই নারায়ণগঞ্জ নির্বাচন, কুমিল্লা অপকৌশল করেছেন, কিন্তু সাক্ষ্যকে, খন্দকারকে সবাই তো চিনেন, এবং এখন ওরা বিএনপি করছে, আমরা এটা অপকৌশল ধরে না, বিএনপি করে না। আমরা কয়েকদিন পর দেখবো ওনারা বিএনপি করেন কিনা, কিন্তু জিতলে হয়তো আসার সুযোগ না। আমরা বিএনপি এত দেউলিয়া না, সুতরাং যেহেতু হেরে গেছে, খন্দকারের সাথে আমার প্রতিদিন দেখা হয় কোর্টে, আমি বুঝি না উনি কি করতে চান, তাই না? আমরা মনে করি সাক্ষ্য চলে আসবে, লাভ নাই, সেটা বিষয় না। আমার কথার বিষয় হলো যে এই যে কাজটা করছেন অপকৌশলটা, এটা কিন্তু জনগণ ক্লিয়ার যে না, এই অপকৌশলটা ঠিক না। হ্যাঁ, আমি আমার বক্তব্যে ফিরে আসি। ওনারা যে কমিশন হতে যাচ্ছেন না সংলাপে, অফিসিয়াল সংলাপে, হ্যাঁ অফিসিয়াল সংলাপে না যাক, ওনারা একটা দল হিসেবে তো কমিশনের সাথে কথা বলতে পারেন, কিন্তু একটা কমিশনকে অস্বীকার করা, আবার তাদের নির্বাচনে যাবেন, এই অবস্থা বাংলাদেশে এখনো তৈরি হয়। আমি ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে যাই, একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। সেটা গত কয়েকদিনে যদি আমরা বলি যে ধরনের অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে, বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আজকেও আমরা দেখলাম ক্যাবিনেট সেক্রেটারি বলেছেন সরকারি উন্নয়নের 3টি ক্যাটাগরি করা দেওয়া হয়েছে, এবং সাশ্রয়ী হওয়ার পদক্ষেপ হিসাবে এটা দেখছি। কি মনে করছেন আসলে অর্থনৈতিক গতি প্রকৃতি কোন দিক যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি ওই মানে প্রথম সেগমেন্টে বলেছিলাম যেটা নতুন করে প্রতিদিন একটা নতুন করে ডেভেলপমেন্ট আসে। প্রথম কথা হচ্ছে সরকার এটা খুব হালকা, খুব স্থায়ী কিছু না, সাময়িক সমস্যা,
এবং যে বক্তব্য দেওয়া হচ্ছে আমি আগে সেই বক্তব্য নিয়ে বলি। ওনারা বলছেন যে রাশিয়ার ইউক্রেনের উপরে আগ্রাসনের কারণে এবং রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলোর ফলে গ্লোবালি এই সমস্যায় সবাই পড়েছে। আচ্ছা, প্রথম কথাটা হলো গ্লোবালি সবাই সমস্যা পড়েছে। প্রথম কথাটা হচ্ছে হ্যাঁ পড়েছে। আর রাশিয়ার এই যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর উপরে পড়েছে। জ্বালানি এমনকি ফুডের সাপ্লাই অনেক ক্ষেত্রে ক্রাইসিস হয়েছে, অ্যাগ্রিড। কিন্তু কার ওপরে পড়ছে কতটুকু সেটা ম্যাটার করে। আমি একটা এক্সাম্পল দিই। করোনা আমাদের অনেকের হয়েছে। করোনায় মারা গেছে বা মর্টালিটি রেট কাদের বেশি ছিল? যাদের শরীরে কতগুলো ক্রনিক ডিজিজ ছিল, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি কম্প্রোমাইজ, লিভার কম্প্রোমাইজ। আমি ডক্টর হিসেবে বলছি, সাধারণ মানুষ আমরা সবাই জানি তারা মারা গেছে। কিন্তু যে মারা যায়নি তার করোনা, ওই রোগগুলো ছিল না, করোনা হলে উনি সাফার করেছেন কিন্তু মারা যান নাই। এই রাশিয়ার ক্রাইসিসটাকে আমরা করোনা হিসেবে নিতে পারি। ওতে মারা যাবে বা ক্রাইসিসে পড়বে কারা জানেন? যার শরীরে আগে থেকে নানান অঙ্গ বিকল ছিল। এক্সাম্পল দিই, বাংলাদেশ বলছে খুব ভালো আছে, কিন্তু বাংলাদেশ একটা খুব ভয়ঙ্কর তালিকায় ঢুকে পড়েছে। সেটা হচ্ছে IMF এর প্রেসিডেন্ট বলেছেন যে শ্রীলঙ্কার এই ক্রাইসিস থেকে আরো কতগুলো দেশের শিক্ষা নেওয়া উচিত, একই রকম পরিস্থিতি ওখানে হতে পারে। উনি নাম বলেন নাই, এটা বিবিসি এই রিপোর্ট করেছে। পরে বিবিসি তারা তাদের একটা অ্যানালিসিস থেকে 4টা দেশ খুঁজে 12টা দেশ করেছে না, বিবিসি 4টা, ওটা আরেকটা রিপোর্ট। আচ্ছা, বিবিসি 4টা দেশের নাম করেছে লাওস, পাকিস্তান, মলদ্বীপ এবং বাংলাদেশ। মজার ব্যাপার হচ্ছে ইউক্রেন ক্রাইসিসে যদি বিষয় হয়ে থাকে তাহলে ভারত, ওনাদের হিসাবে তো এখন ভারত আমাদের চেয়ে গরিব, মাথাপিছু আয় কম। নেপাল এই লিস্টে নেই। আফ্রিকার এত গরিব দেশ আছে, ট্রুলি আছে, ওরা নেই। তার মানে কি আসলে যদি ওই ক্রাইসিসই হতো আরো অনেক বেশি দেশ ওর মধ্যে ঢুকতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্রাইসিসটা আসলে আমাদের দীর্ঘদিন আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস, আমাদের এই মুহূর্তে রপ্তানি ছাড়া আর কোনো ইন্ডিকেটর ভালো নেই। আমাদের লেনদেনের হিসাবে সমস্যা আছে, আমাদের রিজার্ভ কমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। সরকারের চুরিটা বাদ দিলে এই যে $7.5 বিলিয়ন IMF বলছে রাখা যাবে না, কারণ ওই টাকাটা নাই আসলে, ইটস নট ইউজেবল রিজার্ভ। কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এই ক্রাইসিস তো একটা প্রভাব রেখেছে সারা বিশ্বে, রেখেছে। এবং আমাদের এই যে আজকে ইলেকট্রিসিটি যে সাশ্রয়ী আমরা নীতি অবলম্বন করেছি সেটার মূলেও তো আসলে একদমই না। যেই এলএনজির দাম ছিল কি বলে $12, সেটা হয়েছে $42। তারপরে অন্যান্য সেভাবে সমস্ত কিছু মানে তেলের দামই তো বেড়েছে। একেবারেই না। আমি এই কথাটা এভাবে বলি যে আমাদের এই পরিস্থিতি আসতোই, আপনি যে রকম পলিসি নিয়ে দেশ চালিয়েছেন, এই পলিসিটা কিন্তু ভুল বলছেন কোন কোন ইকোনমিস্ট। আমাদের দলের পক্ষ থেকে ইকোনমিক ক্রাইসিস নিয়ে একটা সেমিনার আমরা করেছি, এই পেপারটা আমি লিখেছি। আমি ওখানে বলেছি এটা ভুল নীতির ফল না, এটা পরিকল্পিত পলিসি, এটা নেওয়া হয়েছে। আপনি কতগুলো মানুষের হাতে টাকা তুলে দিতে চেয়েছেন। আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে গ্যাস রিজার্ভ, এই যে গ্যাসের কথায় যেহেতু আমি গ্যাস দিয়ে পেছনে যাই, বাংলাদেশের গ্যাস রিজার্ভ কত? 3টা খুব প্রেস্টিজিয়াস সংস্থা হিসেব করে তারা সার্ভে করে বলেছে বাংলাদেশে ভ্যারি করে 32 থেকে 42 TCF ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আছে। আমি পরিমাণটা একটু দর্শকদেরকে বুঝিয়ে বলি। বাংলাদেশে প্রতিদিন 350 কোটি ঘনফুট গ্যাস লাগে। তার মানে আপনি বছরে হিসাব করলে দেখবেন 1 TCF এর বেশি গ্যাস আমাদের লাগে। আপনি যদি প্রবৃদ্ধি হিসাব করেন, গ্যাসের ব্যবহার বাড়বে, তাতে এই 30 বা 42 এতে 25 থেকে 30 বছর গ্যাস আপনি পেতে পারেন বাংলাদেশে বসে। আচ্ছা, এখানে খুব জরুরি কথা কূপ খনন নিয়ে বলে, আমি খুব ইন্টারেস্টিং, একটু জানা দরকার। একটা কূপ খনন করতে 80 কোটি টাকার মতো খরচ না। বলা হচ্ছে 4টি কূপ খননের জন্য, যে 4টি আমাদের সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেটি খননের জন্য সর্বনিম্ন 500 কোটি টাকার একটি বাজেট দরকার, এবং সেটাও আপনি ওখানে পাবেন কিনা তার নিশ্চয়তা নাই। যদি না পান তাহলে সরকার এই 500 কোটি টাকা কিন্তু তার এখানে ভুল আছে, একদম এখানে ভুল আছে। কাঞ্চন ভাই এখানে ভুল আছে, ভুলটা বলি। আমাদের দেশে আমি আসবো না, এটা জরুরি। সেটা হচ্ছে কথাটা যেহেতু উঠলো, আপনি যেহেতু ইয়ে করছেন সেটা রিফিউট করতে হবে। সেটা হলো বাংলাদেশে কূপ খনন আর গ্যাস পাওয়ার রেশিও এটা এস্টাবলিশড, সেটা হচ্ছে 3:1। 3টা গ্যাস কূপ খনন করলে আপনি একটাতে গ্যাস পেয়েছেন। গ্যাস পাওয়া গেলেই হয় না, কমার্শিয়ালি ভায়াবল গ্যাস পাওয়া যায়। সো 3টা কূপ ক্ষেত্রে 80 বা আমি যদি 100 ধরি 300 কোটি টাকা আমাদের অনেক বল ধরলাম, এই টাকাটার মধ্যে আমি গ্যাস পাচ্ছি। খুব জরুরি কথা হচ্ছে গ্যাসের এই এলএনজি কেনার জন্য আমরা সাবসিডি প্রতি বছর 2 থেকে 5,000 কোটি টাকা দেই। আর আমাদের এই যে কুইক রেন্টালের নামে কত হাজার কোটি টাকা দিচ্ছি, গত 3 বছরে আমরা প্রাইভেট কোম্পানিগুলোকে 42,000। সো ওখানে আমার টাকার কোনো সীমা নাই। 500 কোটি টাকা বা 300 কোটি টাকা আমার ব্যর্থ হতে পারে, এটা কি যুক্তি হতে পারে? আমাদেরকে না খুব সেটা আপনি চমৎকার যুক্তি দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আমি কি বা একজন সাধারণ মানুষ হিসেবে কি আমি এটা মানতে পারি যে
সরকার পরিকল্পিতভাবে এরকম একটি ক্রাইসিসকে উনি ইনভাইট করেছেন? এটা তাদের অপকর্মের নিশ্চয়ই না, তার আমি শুনি আবার একটু শুনি। জনাব রিয়াজুল কবির, বলা হচ্ছে যে সরকারের, আমি ঠিক ডক্টর জাহিদুর রহমানের কথাটা না বললে আমি বলবো যে এরকম একটি ক্রাইসিসের জন্য পূর্ব কোনো প্রস্তুতি গভর্নমেন্টের ছিল না। তারা অনেকটা তাদের অর্থনীতি নিয়ে, রিজার্ভ নিয়ে, বৈদেশিক আয় মানে ফরেন রেমিটেন্স নিয়ে এক ধরনের আত্মতৃপ্তিতে ভুগছে এবং অতি অতি কথন তারা বলেছে। আমি যদি এইভাবে বলি, আপনারা লক্ষ্য করে দেখছেন জাতিসংঘ মহাসচিবের অধীনে রাশিয়া ইউক্রেনের সাথে একটা বৈঠক হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ইউক্রেন সারা বিশ্বে গম রপ্তানি করতে পারবে এবং তারপরের দিনই আবার পাশে হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু গম রপ্তানি কিন্তু শুরু হয়েছে, শুরু হয়নি, এখনো হয়নি। হচ্ছে শুরু করা হয়েছে না। আমার মেসেজটা কি জানেন? মেসেজটার দাম কমে গেছে, দাম কমে গেছে, রাইট। হ্যাঁ, এবং এখন আমাদের আগ পর্যন্ত অধিকাংশ রাষ্ট্র যারা খাদ্য রপ্তানি করতে পারত তারা খাদ্য রপ্তানি করছিল না, বন্ধ করেছিল নিজেদের অবস্থার জন্য। রাইট। দেখুন আমাদের যে বৈশ্বিক পরিস্থিতিটা, আপনি আমাদের বড় দেশ আমেরিকা, ওখানে জ্বালানি মূল্য বৃদ্ধি পেয়েছে 65%, আমাদের দেশে কিন্তু সেটা পায় নাই। আমরা আপনারা তো আগেই বাড়িয়ে না, দেখুন আগে বাড়ালেও যখন এই ঘটনা জ্বালানির দাম সর্বনিম্ন ছিল তখনও আমাদের জ্বালানি, এখানে একটা বিষয় এসেছে। দেখুন আমাদের কিন্তু 3 মাস পর পর এটা রিনিউ করা হয়, 3 মাসের স্টক করা হয়। আমরা সেই পর্যায়ে যাই নাই যে 2 বছরের তেল আনবো, জ্বালানি আনবো, রিজার্ভ করবো, সেই সক্ষমতা নাই, আমাদের নাই। এটা বাস্তবতা। রাইট। তো আমরা দেখেছি আমেরিকা, কানাডা এরা করে, এরা কিন্তু প্রচুর রিজার্ভ রেখেও আমদানি করে। আমাদের যে কটা কূপ আছে, জাহিদ ভাই নিজেই বলেছেন যে 3:1, এবং এটা করার জন্য কিন্তু বিদেশের উপর নির্ভর করতে হয় আমাদের, ল্যান্ডে লাগে না, তাই না? ল্যান্ডে লাগে। তারপর দেখুন এখন আমার কথা হলো, আমি যদি আমার উৎপাদন থেকে যদি আমি আমদানি করতে পারি, আমার স্টক তো রয়েই গেল ভবিষ্যতের জন্য, তাই না? সরকার তো সেটাই করেছে। এবং লক্ষ্য করে দেখবেন আমাদের 2000 মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয়ের জন্য বলা হচ্ছে, যেটা ডিজেল থেকে হয়। ডিজেলের দামটা লক্ষ্য করে দেখেছেন। এবং আমরা ঈদের পরে যেই হারে মনে করেছিলাম সরকার কিন্তু ভারত থেকে এটা চালানি এসেছে ডিজেলের, এটা হলেই তো আগামী সপ্তাহে এটা আরেকটু নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমাদের এই সমস্যাটা কিন্তু আমাদের দেশে না, পরিকল্পনার না, বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের এই চাপটা নিতে হয়েছে। আপনার হাতে অর্থ নেই এবং আপনি বলছেন যে এটি সাময়িক, কিন্তু আসলেই কি সাময়িক? আমার কাছে অর্থ নেই। দেখুন আমার যুদ্ধ, আপনি $41 বিলিয়ন বলেন, $44 বিলিয়ন বলেন আমার রিজার্ভটা, আমার দেখতে হবে যে আমদানি এবং রপ্তানিতে ইকুইলিব্রিয়াম আছে কিনা। না, দেখুন আমার রপ্তানি বাজারটা কিন্তু খুব শক্ত, আমার রপ্তানি সেক্টর কিন্তু কমে নাই। এই যে বিদ্যুৎ হচ্ছে, লোডশেডিং হচ্ছে, আমাদের কিন্তু শিল্পাঞ্চল এটা করা হচ্ছে না, রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারের পলিসি হলো যে আমাদের রপ্তানির জন্য ব্যাঘাত না ঘটে, কেন রপ্তানির ক্ষেত্রে ব্যাঘাত ঘটলে আমাদের যদি সরকার থেকে এই চেষ্টাটা নষ্ট হয়ে যায়, চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, চেষ্টাটা আছে, কিন্তু সরকার চেষ্টা করা হচ্ছে। দেখুন একটা প্রবলেম হলে, দেখুন করোনার সময় আমরা প্রতিদিন দেখেছি সমস্যা হয়েছে, কিন্তু 3 দিন পর আর সেই সমস্যাটা নিয়ে আলোচনা হয়। আসবো আমি একদম শেষের দিকে আছি, কিন্তু আমরা মনে করি এটা হয়ে যাবে। একটু সময় দেন, এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করি। উনি যেটা বলেছেন যে আসলে সমস্যাটা বৈশ্বিক সমস্যার কারণে যতটা না ততটা আমাদের রুগ্ন অবস্থা, আমাদের এই অর্থনীতিটাই রুগ্ন এবং লুটের একটা অর্থনীতি। বিশেষ করে এই জ্বালানি সেক্টরটা একটা ভয়ঙ্কর ব্যাপার আছে এখানে। এটা যদি আমি ক্যাটাগরিক্যালি আপনি বলেন যে এই যে আপনি এখানে একটা ইন্ডিমিনিটি দিয়ে রেখেছেন, 14 বছর ব্যাপী একটা ইন্ডিমিনিটি দিয়েছেন আপনি কুইক রেন্টালের নামে, এখান থেকে কত হাজার কোটি টাকা, যেটা এখন এটা তো একটা মরণ ফাঁদ হয়ে গেছে, গলার কাটা, যে আপনি যদি বন্ধ রাখেন তাহলে কম লস, আবার যদি চালান তাহলে দ্বিগুণ লস। এই যে আরো 3টা সংযোগ হচ্ছে, আমি বলি আপনারা যখন ক্ষমতা ছেড়েছেন সেই সময় তো ইন্ডিপেন্ডেন্ট দেওয়া, আমি বলি ওই সময় স্বাধীনতার পরে তখন 4000 মেগাওয়াট ছিল, 14000 মেগাওয়াট, এটা তো স্বীকার করেন না। আমি বলি 4000 মেগাওয়াট আমরা সারা বাংলাদেশে নেটওয়ার্ক, আমাকে একটু বলতে দেন। স্বাধীনতার পরে 5% মানুষ বিদ্যুৎ সুবিধা পাইতো, আওয়ামী লীগের, তারপরে বিএনপির আমল, জিয়াউর রহমানের আমল, এরশাদের আমল 30%, 35%, বিএনপি সর্বশেষ আমল 65% মানুষকে বিদ্যুতের সুবিধা দেওয়া গেছে। আওয়ামী লীগের 14 বছর ব্যাপী বাকিটা করেছে, তারপরে লাইন সঞ্চালন। আমি সেটা বলছি না, এই যে সংকটটা কোথায়, সংকট যেটা এই যে বিপিসি, এরা তো পুরাই অস্বচ্ছ, এরা
এই যে তেলের দামের কথা বললেন, $35 যখন তেলের দাম ছিল, হাজার হাজার কোটি টাকা এখানে লাভ করেছে, সে কথা তারা বলে না। এখন তারা এক সময় এক এক তথ্য দেয়, বলে কখনো বলে প্রতিদিন 20 কোটি টাকা আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, প্রতিদিন 40 কোটি টাকা দিতে হচ্ছে, কখনো বলে 40,000 কোটি টাকা, কিন্তু তারা যে আয় করেছে এই কথা কিন্তু বলে না। গ্যাসের কথা যেটা বললেন, এই একটা উদাহরণ দেই, এই যে রশিদপুর একটা কূপ আছে, 17 নম্বর কূপ, সেই 17 সালে সেটা কূপটা খনন করা হয়েছে, অথচ এই কয়েক বছরে শুধুমাত্র কয়েক কিলোমিটার সঞ্চালন লাইন হলে সেখান থেকে আমরা প্রচুর গ্যাস পাই, 30,000 ঘনমিটার আমরা গ্যাস পাই, অথচ সেটা হচ্ছে না। 5 বছর যাবত হচ্ছে না। এবং এই জ্বালানি খাত থেকে এই সরকার যত শুধু কুইক রেন্টাল থেকে 3 বছরে 56,000 কোটি টাকা লোপাট হয়েছে। শুধুমাত্র এখানে একটা খনি আছে, কিম্বার্লি খনির চাইতে, সোনার খনির চাইতে বেশি। এখান থেকে যে লুট হবে সেই টাকা যে বিদেশে যাবে এর কোনো হিসাব আপনি চাইতে পারবেন না, যেই কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি। আপনি সাশ্রয়ের কথা বলছেন, আরেকটা কাজ আমি 10 সেকেন্ডে শেষ করি। এই যে আমাদের পাশে এই যে ফার্মগেট খামারবাড়ি, এখানে কি নেদারল্যান্ডের আলমেরা শহরে একটা কি উদ্যান তত্ত্ব সম্মেলন হচ্ছে, 100 সরকারি কর্মকর্তা অলরেডি গেছে, এটা একটা উৎসবের জায়গা হয়েছে, কৃষি মন্ত্রণালয় এরা প্রতিদিন আরো 50 জন যারা অপেক্ষা। আপনি আমাকে বলছেন সাশ্রয় করার জন্য, আর শত শত কোটি টাকা বিদ্যুতের নামে আপনি উৎসব করছেন, হাতির ঝিলে লুটপাট করছেন, পদ্মা সেতুর জন্য আপনি শত শত কোটি টাকা উৎসবের জন্য করছেন। এটা হলো মানুষকে, শত শত কোটি টাকা বলেছি, এটা হলো মানুষের সাথে তামাশা। এই সাশ্রয় এবং মানুষের উপর নির্যাতন আওয়ামী লীগের উপরে না। বিদ্যুতের কথা বলা হচ্ছে 2 ঘন্টা লোডশেডিং, কোথাও কোথাও 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, তো আমরা গণমাধ্যমে দেখেছি 8 ঘন্টা 10 ঘন্টা হয়নি, হয়েছে। আমি তথ্য দিতে পারবো, আমি তথ্য দিতে পারবো। আপনার প্রথমে 1-2 দিন হয়েছিল, এখন হচ্ছে না, এখন হচ্ছে না। ডক্টর জাহিদুর রহমান একটু শেষ দিকে আসি, শেষ একদম 30 সেকেন্ডে ওই প্রশ্নটার একটু জবাব দিয়ে, যে সরকার কি ক্রাইসিস ইনভাইট করবে? সরকার কি স্টুপিড? না, সরকার স্টুপিড না। ওই যে বলেছিলাম ক্রাইসিসটা আরো পরে আসার কথা ছিল, আপনি স্টেপগুলো ডেলিবারেটলি নিয়েছেন, কিন্তু ওই যে করোনার মতো করে যে এই যুদ্ধটা এসে পড়লো, স্পট মার্কেটে এলএনজির দাম এত বেড়ে না গেলে এই মুহূর্তে আপনি ক্রাইসিসে পড়তেন না। কিন্তু আমি আবারও বলছি, আমাদের অর্থনীতির ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস গুলো অত্যন্ত খারাপ। কারণ খেয়াল করবেন, সরকার শুধু বৈদেশিক মুদ্রা না, ভেতরেও বলছে কৃচ্ছতা সাধন করো। তার মানে এটা কি? সরকার মুখে স্বীকার করছে, কিন্তু আপনি ওনার আচরণ দেখে, সিম্পটম দেখে বুঝবেন সরকারের নিজের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে যে সামনে একটা খুব বড় ধরনের ইকোনমিক ক্রাইসিস তৈরি হতে পারে। আপনি প্রজেক্ট বন্ধ করার কথা বলেন বা যা যা বলছেন সবগুলো, কিন্তু আপনি আলটিমেটলি পারবেন না। এটুকু বলে শেষ করি, বাংলাদেশের $90 বিলিয়ন গত বছর রপ্তানি হয়েছে, আসলে টাকা পাচার হচ্ছে। আমাদের পেপারে আমরা জোর দিয়েছি, আমাদের অর্থনৈতিক ক্রাইসিসের প্রধান কারণ ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার। $50 বিলিয়ন রপ্তানি বলছেন, রপ্তানি আসলে বেশি হচ্ছে। সংযোজন করে দিই, করোনাকে দেন। শোনেন, একটা শুধু বলি, সিস্টেম লস, গ্যাসের সিস্টেম লস। এটা একদম না, আমি 10 সেকেন্ড লাগবে আমার। এখানে 0.20 এবং 0.30 একটা আন্তর্জাতিক মানের সিস্টেম লস আছে, বাংলাদেশে সেটা 10 গুণ 2। এবং এখান থেকে 65 কোটি ঘনমিটার চুরি হচ্ছে গ্যাস, এবং এর দাম কয়েক হাজার কোটি টাকা। এটা না হলো পয়েন্ট বলতে চাই, ওনাদের সময় সিস্টেম ছিল 14.33%, এখন কিন্তু 6 চলে আসছে। আর একটা কথা বলছে শহীদ ইসলাম বাবুল, যে ওনারা 65 বিদ্যুৎ দিয়েছিলেন 4000 মেগাওয়াট দিয়ে। ইজ ইট পসিবল? না, তখন এত হয়তো শিল্পায়নটা বেড়েছে, এটা বুঝতে হবে, এটা পরিসংখ্যানে হয় না। কি আমরা শতভাগ করার জন্য আমরা 15,000 মেগাওয়াট করেছি, আমরা রিজার্ভ রেখেছি, আমরা সেটা করতে চাচ্ছি। আপনারা যেটা বললেন, হাজার হাজার কোটি ফাঁক দেখছেন, দেখতে হবে সরকার স্মুথলি চলছে কিনা। এবং যেটা বললেন, যেটাই বলেন চলছে না, সরকার তো স্মুথ চলছে, এবং সরকার বৈশ্বিক ইয়ে দেখে কিন্তু এখন সবকিছু একটু ইয়ে করে চাচ্ছেন। এটা ভালো লক্ষণ, সাশ্রয়ী নীতি আপনারা উদাহরণ দিচ্ছেন। সরকার সতর্ক হলে ভালো, তো এটা জনগণের জন্য ভালো, লং টার্মে আমরা সুবিধা পাবো। জি, জনগণ এগিয়ে আসলে এটা সুফল সবাই পাবে। জি, একেবারে একদম শেষ নেই, শেষ করতে হচ্ছে, আর একটু আলোচনা করতে বললে ভালো হতো। কিন্তু ডক্টর জাহিদুর রহমান, জনাব শহীদুল ইসলাম বাবুল এবং ABM রিয়াজুল কবির কায়সার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।